আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইসরায়েলি সেনাবাহিনীর ৯১তম ডিভিশনের হেডকোয়ার্টার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ। সংগঠনটি জানিয়েছে, উত্তর ইসরায়েলের নাখাল গেরেশম এলাকায় অ্যাসল্ট ড্রোনের সাহায্যে এই হামলা চালানো হয়। হামলায় ঘাঁটি লক্ষ্য করে পুরো এক স্কোয়াড্রন অ্যাটাক ড্রোন পাঠানো হয়। বিস্ফোরক বোঝাই আত্মঘাতী ড্রোনগুলো ঘাঁটির বিভিন্ন স্থাপনা ও সেনাদের ওপর আঘাত হানে। হিজবুল্লাহ জানিয়েছে, হামলার ফলে ঘাঁটির বেশ কয়েকটি স্থাপনায় আগুন ধরে গেছে এবং বেশ কিছু সেনা সদস্য হতাহত হয়েছে। গাজার সাধারণ জনগণ ও ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে এই হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সংগঠনটি গত বছরের অক্টোবর মাস থেকেই উত্তর সীমান্তে ইসরায়েলকে অস্থির করে রেখেছে। একই দিন উত্তর ইসরায়েলের বিরকেতে রিশা ও বায়াত ব্লিদা সেনা পোস্টে আর্টিলারি হামলা চালিয়েছে হিজবুল্লাহ। দুটি হামলাই সরাসরি ঘাঁটিতে আঘাত এনেছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ওই অঞ্চলের ডিশন নামের একটি অবৈধ ইহুদি বসতিতে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের একটি ইউনিট মোতায়েন করা হয়েছে। এছাড়া একই সময়ে ডিশন আল মালিকিয়া, ইফতা ও রামত নাফতালি এলাকায় আকাশপথে হামলার সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। দক্ষিণ লেবানন থেকে আল মায়াতিনের প্রতিনিধি জানিয়েছেন, ডিশন বসতির কাছে একটি সেনা স্থাপনায় আঘাত এনেছে হিজবুল্লাহর অ্যাসল্ট ড্রোন। তিনি আরও জানান, আপার আল জলিল উপত্যকায় একটি সেনা স্থাপনা লক্ষ্য করে সরাসরি হামলা হয়েছে এবং আল মালিকিয়া সেনাঘাঁটির কাছে আগুন জ্বলতে দেখা গেছে। এদিকে আবারও আরব সাগরে ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট জাহাজে হামলার কথা জানিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ গ্রুপ। মঙ্গলবার সন্ধ্যায় হুথিদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানিয়েছেন, আরব সাগরে এমএসসি সারাহ নামে একটি ইসরায়েলি জাহাজে হামলা চালানো হয়েছে। নতুন ধরনের একটি ব্যালিস্টিক মিসাইল দিয়ে এই হামলা চালানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা। জেনারেল সারি জানিয়েছেন, সফলভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ার পর নতুন এই ব্যালিস্টিক মিসাইলটি সার্ভিসে যুক্ত করা হয়েছে। মঙ্গলবারের হামলায় মিসাইল নির্ভুলভাবে জাহাজে আঘাত এনেছে। হুথি মুখপাত্র বলেন, আমাদের নতুন এই মিসাইল যে দূরপাল্লার টার্গেটে আঘাত হানতে সক্ষম সেটি এই হামলার মাধ্যমে প্রমাণিত হয়েছে। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই লোহিত সাগর ও আরব সাগরে ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট জাহাজে হামলার ঘোষণা দেয় হুথিরা। তাদের হামলায় ইতোমধ্যে একাধিক জাহাজডুবির ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্র ও ব্রিটেন ওই অঞ্চলে হুথিদের হামলা ঠেকাতে ইয়েমেনে বিমান হামলা চালালেও দমে যায়নি হুথি বাহিনী। তারা ঘোষণা দিয়েছে, গাজায় যুদ্ধ না থামা পর্যন্ত তাদের হামলা চলবে। ইরাক ভিত্তিক সশস্ত্র সংগঠন ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক জানিয়েছে, তাদের যোদ্ধারা বুধবার ভোরের দিকে ইসরায়েলের এইলাত বন্দরে হামলা চালিয়েছে। আত্মঘাতী ড্রোন ব্যবহার করে হামলার কথা জানিয়েছে ইরান সমর্থিত সংগঠনটি। এক সংক্ষিপ্ত বিবৃতিতে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক জানায়, গাজার জনগণের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এবং ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর সমর্থনে তারা এই হামলা চালিয়েছে। দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে গড়ে ওঠা ইসরায়েলি অবস্থানের ওপর এই ধরনের হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার ইসরায়েলি এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে একটি ড্রোন ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে পড়ে। এরপর ওই অঞ্চলে ড্রোন হামলার সতর্কতামূলক সাইরেন বাজতে শোনা যায়। হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য দেয়নি ইসরায়েলি মিডিয়া। এর আগেও বেশ কয়েকবার ইসরায়েলি আয়রন ডোম সিস্টেমকে ফাঁকি দিয়ে একাধিক হামলা চালাতে সক্ষম হয়েছে ইরাকি যোদ্ধারা। এর আগে গত রবিবারেও এইলাতে হামলা চালিয়েছে ইরাকি যোদ্ধারা। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই ইরাক ভিত্তিক একাধিক সশস্ত্র সংগঠন ইসরায়েলের ওপর হামলা চালিয়ে আসছে। এছাড়া ইরাক ও সিরিয়ার মার্কিন সেনা ঘাঁটিতেও হামলা চালিয়েছে ইরান সমর্থিত এসব সংগঠন। এদিকে নেতানিয়াহুকে সরাতে ইসরায়েলি সেনা কর্মকর্তারা অভ্যুত্থানের ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ তুলেছেন নেতানিয়াহুর স্ত্রী। গত সপ্তাহে গাজা উপত্যকায় বন্দী থাকা ইসরায়েলি নাগরিকদের পরিবারের সাথে বৈঠকের সময় এই অভিযোগ করা হয় বলে ইসরায়েলের হারেজ পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে। সারা নেতানিয়াহু বলেন, ইসরায়েলি বাহিনী আমার স্বামীর বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান ঘটাতে চাইছে। এ সময় কিছু পরিবারের সদস্যরা তাকে বাধা দেন, কিন্তু তিনি জোর দিয়ে বলেন, সেনাবাহিনী একটি অভ্যুত্থান মঞ্চস্থ করতে চায়। হিজবুল্লাহর সাথে লড়াইয়ের ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ওয়াশিংটন বলেছে, এই লড়াইয়ের ফলে আঞ্চলিক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। আল বায়াদিন জানিয়েছে,
পেন্টাগনে এদিন সফররত ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রী ইয়োভ গালান্তের সাথে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী লয়েড অস্টিন। পেন্টাগন প্রধান ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বলেন, বড় আকারের যুদ্ধ ছড়িয়ে পড়া ঠেকাতে কূটনীতিই হতে পারে সেরা বিকল্প। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, উত্তর সীমান্তে হিজবুল্লাহর সাথে পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হয়ে পড়ার প্রেক্ষিতে ইয়োভ গালান্ত গত রবিবার যুক্তরাষ্ট্র সফর করেন। সেখানে তিনি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। বৈঠকের পর লয়েড অস্টিন সাংবাদিকদের বলেন, আরেকটি যুদ্ধ শুরু হলে তা আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে পড়তে পারে এবং পুরো মধ্যপ্রাচ্যের জন্য তা ভয়াবহ পরিণতি বয়ে আনবে, যে কারণে যুদ্ধ বন্ধে আমরা কূটনীতিকে গুরুত্ব দেই। আল মায়াদিনের খবরে বলা হয়েছে, লেবাননের সাথে ইসরায়েলের পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হলে তাতে জড়িয়ে পড়তে পারে ইরান, যার ফলে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থ বিপদের মুখে পড়ার আশঙ্কা রয়েছে। সম্প্রতি এমন আশঙ্কার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ চার্লস ব্রাউন। তিনি জোর দিয়ে বলেছেন, লেবাননের সাথে যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্র হয়তো ইসরায়েলকে সহযোগিতা করতে এগিয়ে আসতে পারবে না। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর সাবেক এক জেনারেল সতর্ক করে দিয়ে বলেছেন, ইসরায়েল যদি লেবাননের সাথে যুদ্ধে জড়ায় এর ফলাফল হবে ভয়াবহ। ইতঝাক ব্রিক নামের সাবেক এই কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তিনি অন্তত ৬ দফা বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে সাক্ষাৎ করেছেন। একাধিকবার কথা বলেছেন ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতাদের সঙ্গেও। এর আগে এই কর্মকর্তা বলেছিলেন, লেবাননের সাথে যুদ্ধে জড়ানো হবে ইসরায়েলের জন্য সম্মিলিত আত্মহত্যা করার শামিল, কারণ অতীতের যে কোনো অভিজ্ঞতার চেয়ে ভয়াবহ হবে সামনের যে কোনো যুদ্ধ। যুক্তরাষ্ট্রের আদালত থেকে মুক্ত হয়ে এবার নিজ দেশ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। বুধবার যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ এলাকা সাইপানের একটি আদালত অ্যাসাঞ্জকে মুক্ত ঘোষণা করে। পরে তিনি অস্ট্রেলিয়ার ক্যানবেরার উদ্দেশ্যে রওনা দেন। মুক্তির মধ্য দিয়ে অ্যাসাঞ্জের ১৪ বছরের আইনি লড়াইয়ের অবসান হল। যুক্তরাষ্ট্রে অ্যাসাঞ্জের বিরুদ্ধে ১৮টি ফৌজদারি অভিযোগ আনা হয়েছিল। যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ থেকে বাঁচতে তিনি ৭ বছর লন্ডনে অবস্থিত ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন। পরে তাকে গ্রেফতার করে লন্ডন পুলিশ। ৫ বছরের বেশি সময় অ্যাসাঞ্জ ব্রিটেনের কারাগারে ছিলেন। সেখান থেকেই যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আইনি লড়াই চালাচ্ছিলেন তিনি। মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা চুক্তির ভিত্তিতে গত সোমবার সেখান থেকে অ্যাসাঞ্জ মুক্ত হন। এরপর তিনি যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপটিতে যান। বুধবার সাইপানের আদালতে ৩ ঘণ্টার শুনানিতে অংশ নেন অ্যাসাঞ্জ। সমঝোতা অনুযায়ী আদালতে অ্যাসাঞ্জ ফৌজদারি অভিযোগের দোষ স্বীকার করেন। অভিযোগ হল যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত গোপনীয় নথি ফাঁস। তবে দোষ স্বীকার করলেও অ্যাসাঞ্জ বলেছেন, তিনি মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীর ওপর আস্থা রাখেন, আর সেটা মুক্তমতের চর্চা এবং তার কর্মকাণ্ডকে সুরক্ষা দেয়। বিচারক অ্যাসাঞ্জের স্বীকারোক্তি গ্রহণ করেন। ইতিমধ্যে অ্যাসাঞ্জ ব্রিটেনে কারাভোগ করে ফেলায় তাকে মুক্ত ঘোষণা করে মার্কিন আদালত। অ্যাসাঞ্জের আইনজীবী আদালতের বাইরে সাংবাদিকদের বলেন, তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন তার মক্কেল কখনোই গুপ্তচর বৃত্তি আইনের আওতায় অভিযুক্ত করা উচিত হয়নি। তিনি এমন কাজ করেছেন যা সাংবাদিকেরা নিয়মিতই করে থাকেন। উইকিলিক্সের কাজ চলবে বলেও উল্লেখ করেন পোলাক। আদালত থেকে বের হয়ে একটি প্রাইভেট বিমানে সাইপান থেকে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার উদ্দেশ্যে রওনা দেন অ্যাসাঞ্জ। ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে একটি পরিকল্পনা প্রস্তুত করেছেন ডোনাল্ড ট্রাম্পের ২ জন শীর্ষস্থানীয় উপদেষ্টা। এতে বলা হয়েছে, ইউক্রেন যদি শান্তি আলোচনায় রাজি হয় তাহলেই কেবল যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র সহযোগিতা পাবে। যদি আগামী ৫ নভেম্বরের নির্বাচনে ট্রাম্প জয়ী হন তবে এই পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হবেন তিনি। এতে একই সাথে রাশিয়াকে সতর্ক করে বলা হয়েছে, তারা যদি শান্তি আলোচনায় রাজি না হয় তাহলে ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতা বেড়ে যাবে। ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কেইথ কেলক এক সাক্ষাৎকারে জানিয়েছেন এই প্রস্তাবনার কথা। কেলকের সাথে আরেক কর্মকর্তা ফ্রেড ফ্লেইটস যৌথভাবে ইউক্রেন যুদ্ধের বিষয়ে পরিকল্পনাটি তৈরি করেছেন। দুজনেই ২০১৭ সাল থেকে ট্রাম্পের প্রথম মেয়াদের প্রেসিডেন্সির সময়ে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। যদিও ট্রাম্পের প্রচারণা দলের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। রয়টার্স জানিয়েছে, এই ২ কর্মকর্তা সম্প্রতি ইউক্রেন যুদ্ধ বিষয়ক প্রস্তাবটি ট্রাম্পের কাছে উপস্থাপন করেছেন। ফ্লেইটস রয়টার্সকে বলেন, আমি দাবি করছি না যে তিনি এই প্রস্তাবের সাথে সম্মত হয়েছেন, তবে তার কাছ থেকে যে প্রতিক্রিয়া পেয়েছে তাতে আমরা সন্তুষ্ট।
ট্রাম্প বারবারই বলছেন আগামী ৫ নভেম্বরের নির্বাচনে জো বাইডেনকে হারিয়ে প্রেসিডেন্ট হতে পারলে তিনি দ্রুত ইউক্রেন সংকটের সমাধান করতে পারবেন। বেশ কয়েকবার বিষয়টি নিয়ে নিজের কিছু পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। তবে এই প্রথম এমন কোনো বিস্তারিত প্রস্তাবের খসড়া প্রস্তুত হয়েছে তার পক্ষ থেকে। রয়টার্স বলেছে এই প্রস্তাবটি হবে ইউক্রেন যুদ্ধ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের বড় ধরনের নীতিগত পরিবর্তন এবং এটি ওয়াশিংটনের ইউরোপীয় মিত্র এমনকি ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির নেতাদের কাছ থেকেও বিরোধিতার মুখে পড়তে পারে। এমপি হিসেবে শপথ শেষে ফিলিস্তিনের নামে জয়ধ্বনি দিয়েছেন অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাউদ্দিন ওয়াইসে। এরপরই বিষয়টিতে প্রতিবাদ উঠেছে ক্ষমতাসীন বিজেপির পক্ষ থেকে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে মঙ্গলবার শপথের পর নিজের রাজ্য তেলেঙ্গানা ও বি.আর. আম্বেদকরের প্রশংসা করা ছাড়াও হায়দ্রাবাদ আসন থেকে পঞ্চমবারের জন্য নির্বাচিত ওআইসি শপথ নেওয়ার পর জয় ফিলিস্তিন স্লোগান দেন। পার্লামেন্ট ভবনের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জয় ভীম, জয় মিম, জয় তেলেঙ্গানা, জয় ফিলিস্তিন বললে তার মধ্যে কোনো ভুল নেই। তিনি বলেন, অন্য সদস্যরাও নানা কথা বলেছেন, এটা কিভাবে ভুল হতে পারে? ফিলিস্তিন নিয়ে মহাত্মা গান্ধী কি বলেছিলেন সেটা পড়ে দেখুন। ফিলিস্তিনের প্রসঙ্গ কেন বললেন? এমন প্রশ্নের জবাবে এই নেতা বলেন, তারা নিপীড়িত মানুষ। এ বিষয়ে পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, ফিলিস্তিনের পক্ষে ধ্বনি দেওয়ায় কয়েকজন এমপির কাছ থেকে তিনি অভিযোগ পেয়েছেন। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবিয়া সংবিধানের প্রসঙ্গ টেনে বলেছেন, বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনের জন্য আসাউদ্দিন ওয়াইসিকে তার লোকসভার সদস্য পদ থেকে অযোগ্য ঘোষণা করা যেতে পারে। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।